কহমান সিংহ রায় গিয়াছিলে বাংলায়, কেমনে দেখিলে সেই দেশ। আজকের পশ্চিমবঙ্গ, আজকের বাংলাদেশ আগে পুরোটা মিলিয়ে কেমন ছিল? বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি হলো কিভাবে? প্রাচীন বাংলার জনপদগুলি কি কি নামে পরিচিত ছিল? আগের চন্দ্রদ্বীপ আজকের কোথায়? প্রাচীন পুণ্ড্র আর আজ? পূর্বের সমতট আজ কোথায়? বঙ্গ বলে আদৌ কি কিছু ছিল? কি লিখছেন হিউয়েন সাং, মার্কো পোলোর মতো বিদেশি পণ্ডিতেরা? আজকের ভিডিওতে আমরা বাংলার প্রাচীন জনপদ, বাংলার প্রাচীন ভৌগোলিক সীমা এবং বর্তমানে প্রাচীন জনপদের অবস্থান, সেই সঙ্গে বাংলা কিভাবে জন্ম লাভ করল তারই সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে একটি নতুন প্লেলিস্ট, এই বাংলা এই দেশ। এখানে আমরা আমাদের বাংলাদেশ, আমাদের প্রিয় ভারত, তার ইতিহাস, ভূগোল, সংস্কৃতি নিয়ে আমরা চর্চা করতে আগ্রহী। যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই প্লেলিস্টটিকে আপনার লিস্টে অন্তর্ভুক্ত করে নেবেন। তো চলুন ভিডিও শুরু করি। ইতিহাসের সাক্ষ্য প্রমাণ থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ৩য় শতকের পূর্বে আমাদের বঙ্গভূমি আকারে বিশাল ছিল। অধ্যাপক নিহার রঞ্জন রায়ের লেখা থেকে আমরা জানতে পারি উত্তরে হিমালয় এবং হিমালয়ে ধৃত নেপাল, সিকিম, ভুটান রাজ্য। পূর্ব দিকে আমরা যদি যাই তাহলে ব্রহ্মপুত্র নদ, তার উপত্যকা, খাসি, জয়ন্তিয়া পাহাড় হয়ে ত্রিপুরা, চট্টগ্রাম পর্যন্ত তার বিস্তৃতি। পশ্চিমে রাজমহল, সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, ধলভূম, ময়ূরভঞ্জ, এই সমস্ত এলাকাগুলো। আর দক্ষিণে তো বঙ্গোপসাগর। অর্থাৎ এই যে প্রাচীন বঙ্গভূমির বিশাল যে ভৌগোলিক সীমারেখা, এত বড় সীমানা হলেও জনপদ বা মানুষের বসবাস ছিল খুব অল্প সংখ্যক স্থানে। কারণ সেই সময় অধিকাংশ জায়গা ছিল অরণ্যময়। ফলে যে সমস্ত জনপদ সে সময় গড়ে উঠেছিল তার মধ্যে ছিল গৌড়, বঙ্গ, রাঢ়, শুম্ভ, কর্ণসুবর্ণ, সমতট, হরিকেল ইত্যাদি। আমরা প্রথমে দেখে নেব যে এই নামকরণগুলি কিভাবে হলো। প্রথমেই আসি গৌড় নামকরণ সম্পর্কে। অনেকে মনে করেন সেই সময় যে অঞ্চলটি গৌড় নামে পরিচিত সেই অঞ্চলে অধিক পরিমাণে গুড় উৎপন্ন হতো, সেজন্য জায়গাটির নাম হয়েছিল গৌড়। আবার কেউ কেউ বলেন যে গণ্ড উপজাতি থেকে এই গৌড় নামকরণটি এসছে, যদিও এ নিয়ে মতভেদ রয়েছে। পুণ্ড্র এই শব্দের অর্থ এক বিশেষ ধরনের আখ, অর্থাৎ যে অঞ্চলে ওই বিশেষ ধরনের আখ উৎপাদন হতো সেই অঞ্চল ছিল পুণ্ড্র নামে খ্যাত। সংস্কৃত শুষ্ম, তা থেকে প্রাকৃতে শুম্ভ। এই অঞ্চল অর্থাৎ দুর্ধর্ষ, বলবান, এই রকম মানুষের বসবাস যে স্থানে, সেটি ছিল শুম্ভ। হরিকেল, এই অঞ্চল ছিল সবুজ গাছপালায় পরিপূর্ণ। হরিকেল শব্দটিকে বলা হয় যে হরিত শব্দ থেকে এসছে, অর্থাৎ সবুজ গাছপালা, সবুজ অঞ্চল, সেই জায়গা বোঝাতে হরিকেল বোঝানো হতো। সংস্কৃত অভিধানে বঙ্গ শব্দের অর্থ হচ্ছে তুলো, অর্থাৎ যে অঞ্চলে অধিক পরিমাণে
তুলো উৎপন্ন হতো সেই অঞ্চলকে বঙ্গ বলা হতো। আবার মহাভারত অনুসারে চন্দ্রবংশীয় রাজা বঙ্গ, তার নাম অনুসারে জায়গার নাম হয়েছে। এরকম বিভিন্ন মতবাদ রয়েছে। যাই হোক, আমরা এবার আসি বঙ্গ বা বাংলা বিষয়ে। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, প্রাচীনকালে বঙ্গভাষী জনগণের নিবাস ভূমি ছিল মূলত দুটো, এক হচ্ছে গৌড় আর একটি হচ্ছে বঙ্গ বা বঙ্গাল। তৎকালীন সময়ের এই গৌড় এবং বঙ্গ, এই দুটি মিলিয়েই ছিল অখিল বঙ্গদেশ। এবার আমরা দেখে নিতে পারি যে বঙ্গ শব্দটি কত পুরনো। দেখুন, গৌড় এবং বঙ্গ এই দুটি নামই অনেক পুরনো। মহাভারতে এই দুটি নামেরই উল্লেখ পাওয়া যায়। পাণিনি তার অষ্টাধ্যায়ীতে গৌড় শব্দের উল্লেখ করেছেন। পতঞ্জলি আবার বঙ্গদেশের তিনটি প্রধান নিবাস ভূমির কথা বলেছেন। সেগুলি হলো বঙ্গ, শুম্ভ এবং পুন্ড্র। এছাড়াও পরবর্তীকালের বিভিন্ন গ্রন্থ, যেমন মানসোল্লাস বা সর্বানন্দের লেখা অমরকোষের টিকা, কিংবা পরবর্তীতে প্রাকৃত বেঙ্গল, এখানেও কিন্তু বঙ্গ শব্দের উল্লেখ আছে। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের প্রশস্তিতেও বাংলা বা বঙ্গ, তৎকালীন বঙ্গ, বঙ্গ অঞ্চলের বর্ণনা আছে। তিনি বঙ্গ অঞ্চলকে সমতট হিসেবে বর্ণনা করেছেন। সমতট অর্থাৎ সমভূমি। হিউয়েনসাংও এই সমতটের উল্লেখ করেছেন। পাল এবং সেন রাজারা, তারা ছিলেন গৌড়ের অধিপতি। অর্থাৎ সেই সময় পুরো প্রদেশকে, দেশকে বোঝাতে গৌড় শব্দেরই কিন্তু প্রচলন ছিল। ত্রয়োদশ শতকের প্রথম দিকে বখতিয়ার খিলজি যখন গৌড় জয় করলেন, তারপর তিনি যে মুদ্রা প্রচলন করলেন তাতে তিনি লিখেছিলেন গৌড় বিজয়, অর্থাৎ গৌড়েরই ছিল প্রাধান্য। চতুর্দশ শতকে শামসুদ্দিন ইলিয়াস শাহ গৌড়, সমতট, বঙ্গ এই সমস্ত এলাকা দখল করেন এবং 1352 সাল নাগাদ তিনি নিজেকে শাহে বাঙ্গালিয়ান বলে ঘোষণা করেন। বলা যায় বাঙ্গালা শব্দের প্রথম প্রয়োগ, অর্থাৎ একটা সমগ্র দেশকে বোঝাতে বাংলা শব্দের, বাঙ্গালা এই শব্দের প্রথম প্রয়োগ ওই সময় থেকেই ঘটল। অষ্টাদশ শতকের কবি ভরতচন্দ্র রায় তার অন্নদামঙ্গল কাব্যে আমরা এই বাঙ্গালা শব্দের অনেক ব্যবহার পাই। কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন, যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, মধ্যযুগের বিভিন্ন কবি, সে বৃন্দাবন দাসী হোক বা মুকুন্দ চক্রবর্তী হোক, কৃত্তিবাস ওঝা, তাদের কাব্যে কিন্তু বঙ্গের অধিপতিকে বোঝাতে গৌড় বা সুলতান অর্থেও গৌড়কেই কিন্তু তারা বুঝিয়েছেন। অর্থাৎ একটি দেশ হিসেবে পরিচিত তখন সেই গৌড়, বঙ্গ নয়। যাই হোক, এরপরে যখন বাঙ্গালা শব্দটি প্রচলিত হলো, তারপর ধ্বনি পরিবর্তনের মাধ্যমে বাঙ্গালা হলো বাংলা। শব্দের শুরুতে যে আ স্বরধ্বনি রয়েছে তাতে জোর দিতে গিয়ে মধ্যবর্তী যে স্বরধ্বনি রয়েছে সেটি ক্রমশ ক্ষীণ হতে লাগলো। তার ফলে বাঙ্গালা, বাংলা তা থেকে পরবর্তীকালে বাংলা হলো। এবার আমরা দেখিনি যে বাংলার প্রাচীন জনপদগুলি আজও কি অক্ষুণ্ণ আছে? সেগুলি আজ থাকলে কোথায়? আগেকার সেই পুন্ড্র আজকে কি আছে? আগেকার সমতট আজ কোথায়? আমরা এবার সেগুলি দেখিনি। দেখুন, প্রাচীন যে জনপদ পুন্ড্র, তা হচ্ছে বর্তমানের রাজশাহী, দিনাজপুরের কিছু অংশ এবং বগুড়া অঞ্চল।
বঙ্গ বলতে ময়মনসিংহ, শ্রীহট্ট, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর এই সমস্ত অঞ্চলগুলি। গৌড় মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের কিছু অংশ। সিংহ বর্ধমানের দক্ষিণাংশ, হাওড়া, হুগলি এবং বীরভূমের কিছু অংশ। তাম্রলিপ্ত বর্তমানের মেদিনীপুর, কামরূপ, জলপাইগুড়ি, আসামের কিছু অংশ। তো এই আলোচনায় বাংলার প্রাচীন জনপদ এবং বর্তমান পরিস্থিতি, বর্তমান তার স্থান এবং বাংলার উদ্ভব এ সম্পর্কে আমাদের আলোচনা আপনার কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন।